বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের তিনি গিয়ে তৈরি করেছেন এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি, তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়ে নাই। তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল, গণ অধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে। আমরা সমাজের অন্যান্য শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক। যদি 24 সালে নির্বাচন হতো তারা এমপি হয়ে যেতেন শর্টকাটে, এইটা অনেকের ধান্দা ছিল। এখন মশিউজ্জামান সাহেব গণ অধিকার পরিষদের মেইন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না, তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সম্ভবত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন। তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কাছে সন্দেহমূলক মনে হয়েছে, আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই, তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন। আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন উপদেষ্টাদের সাথে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেমপি হওয়া যায়। তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও কারণ অনেকে আবার দু একজন দেখা যায় 2-4 জন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট, একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার। আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে, টেলিভিশনে আলোচনা হচ্ছে। এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা 21 সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি। আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না। এই যে সংস্কারগুলো, এগুলো কিন্তু 21 সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্র আমরা দিয়েছি। সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না, আমাদের এত অবস্থান ছিল না, যে কারণে এই বিষয়গুলো পরিচিত হয় নাই। এখন এই গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলকে আপনার নানানভাবে বিতর্কিত করার জন্য, নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে, চলবে। এগুলো মোকাবেলা করে আমরা এই পর্যন্ত এসেছি। সুতরাং এইটা আমরা কিছু মনে করি না এবং আমরা নির্বাচন কমিশনে পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল। এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটার পদক্ষেপ নেব। এই যে গণ অধিকার পরিষদ ধরেন দাবি করলে যেটা হবে না। এখন বিএনপির যেটা বলেছি, তাও বিএনপির নাম দাঁড়িয়ে দিচ্ছে তৃণমূল বিএনপি। নির্বাচন কমিশনের এটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি, তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দিল। এখন কিছু ছেলেপিলে যাদের আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম বা তাদেরকে আমরা শাস্তিমূলক পদক্ষেপ নিলাম, সেটা আসলে আপনাকে শেষ একটা কথা জানতে চাই। সেটা হচ্ছে কি, আপনি একটু আগে বলছিলেন যে সম্পাদক পরিষদ থেকে শুরু করে বিভিন্ন দল এবং অন্যান্য যারা আছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তারা তাদের মতামত জানিয়েছেন। 2, কেউ 3, কেউ 5 এই সরকারকে তারা সময় দিয়েছেন, সেরকম তারা চাচ্ছেন সংস্কারের জন্য এই সময়টা। আপনারা আসলে কতটুকু সময় মনে করেন? আমাদের ধারণা আসলে অন্তত এটা ঠিক যে আপনার বছর 2 সময় প্রয়োজন। কারণ হচ্ছে আপনার এই সরকার 1 মাস হয়েছে, 1 মাসে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে। কারণ 15 বছরে এই বিগত ফ্যাসিস্ট সরকার একটা সেট ছিল, সেটা সরকারের সর্বস্তরে। এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেভাবে পুলিশকে মেরে ধরে জুলাই ফেলাইলো বা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করলো। এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতায় আক্রোশটা দেখালো? পুলিশও তো মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। অনেক জায়গায় মামলা হচ্ছে, সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে। তো কাজে এখন ধরেন আশুলিয়া সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে, আন্দোলনের নামে নৈরাজ্য ভাঙচুর হচ্ছে, এইখানে যে পুলিশ আবার একটা অ্যাকশনে যাবে, পুলিশ কিন্তু এখন আতঙ্কে যাচ্ছে এইখানে অ্যাকশনে গেলে আবার আমার বিরুদ্ধে মামলা হয় কিনা। তো সেই ক্ষেত্রে এই যে পুলিশের একটা মোটিভেশন দরকার, তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার। এবং ছাত্র জনতা আমাদের সবাইকে এখন রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে হবে। এখন মব জাস্টিসের সুযোগ নাই। কতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে গালাগালি করে বললো আপনি পদত্যাগ করেন, আপনি ফাঁসিবাদের দোষর ছিলেন, কিংবা কতিপয় ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বললো আপনাকে পদত্যাগ করতে হবে। এই পরিস্থিতি যদি চলতে থাকে
তাহলে কিন্তু সামনে আরো বিপর্যয় নেমে আসবে। অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার। এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি, ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না, সব মত পথের মানুষ ছিল, সবাই মিলে আন্দোলন করেছি, সরকারের পতন ঘটিয়েছি। এখন আমাদের অনেকের যার যার রাজনৈতিক সংগঠন আছে, রাজনৈতিক মত আছে, সেখান থেকে আমরা রাজনীতি করছি। কাজে এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম, সেইটাকে ব্যবহার করে এখন মব জাস্টিসের সুযোগ নাই, বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই। এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায়, তাহলে কিন্তু ওই যে আপনারা বলছেন ময়মনসিংহ সহ এই নরসিংদী অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে, এরকমের একটা বিশৃঙ্খলা তৈরি হবে। কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল, শিবির ছিল, ইভেন এটা ঠিক যে আপনারা মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মনা যারা তারাও ছিল, ছাত্র অধিকার পরিষদের ছিল, সব মতপথের ছাত্র ছিল। কাজে এখন বৈষম্য দূর করতে যাই আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরাই আন্দোলন করেছি, আমরাই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে, কাজে আমরাই এখন এই আপনার সচিবালয়কে সচিবভাবে আমরা নিয়ন্ত্রণ করবো, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আমরা ঠিক করব। এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বিপর্যয় নেমে আসবে। কাজে সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা তরুণদের সাথে ডায়লগ করবেন, বসবেন। কিন্তু এখন একটা সরকার আছে, এতদিন সরকার ছিল, এখন সরকারকে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে হবে। ছাত্রদের দিয়ে যদি সবকিছু ডিল করতে চায় তাহলে আরো সরকার একটু নরম আচরণ করছে। না, এখন আমি তাদের মধ্যে ইমোশন দেখতে পাচ্ছি। ইমোশন আর উইজডম আসলে এক বিষয় না, রাষ্ট্র চালাতে হবে উইজডম দিয়ে, ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না। সো অবশ্যই আমিও একজন তরুণ, আমরাও চাবো তরুণদেরকে মূল্যায়ন করা হোক, আগামী রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রতিনিধিত্ব এনশিওর করা হোক। এখন ধরেন যেই লোকটার আগের কোনো মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা ছিল না, তারে যদি আপনি 4টে মিনিস্ট্রি দেন, কিংবা আপনার যার ধরেন এখন পর্যন্ত সর্বোচ্চ গ্রাজুয়েশন শেষ হয়েছে, তার ঘাড়ে যদি আপনি 2-3টা মিনিস্ট্রি চাপাই দেন, তো মিনিস্ট্রি চলবে? তো এমনিতে ওই মিনিস্ট্রি ফেলিওর হবে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলা চলে যেটা আমরা বলেছি, এই সরকার আমাদের সরকার, আবার সরকারের দুর্বলতাগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে কোনো ভাবে আমরা তুলেও ধরবো, ওপেন সমালোচনা করবো। আমরা বলেছি যে এই সরকারের স্ট্যাবিলিটির জন্য তাদের কাঠামোতে পরিবর্তন আনা দরকার। বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টি সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, এখানে 21 আছে, এখানে 31 করা যেতে পারে, আরো 10 জনকে ইনক্লুড করে সরকারের ফাংশনিংটাকে আরো স্ট্রং করা দরকার। এখন ওইভাবে কিন্তু আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না, এবং যেভাবে দরকার এরকম একটা সিচুয়েশনে ল অ্যান্ড অর্ডার ঠিক করা থেকে শুরু করে ইকোনমি এবং অন্যান্য ক্ষেত্রে স্ট্যাবিলিটি, সেটা কিন্তু এখন পর্যন্ত আসছে না। ওটা যেটা বললাম, আমাদের না, পুরো ডিপ্লোম্যাটিক কমিউনিটি কিন্তু কনসার্ন এই নিরাপত্তা নিয়ে। সুতরাং এটা যদি সরকার না মনোযোগ দেয় তাহলে কি হবে সেটা বোঝা মুশকিল। এর জন্য আপনি 2 বছর সময় দিয়েছেন। থ্যাংক ইউ।